স্ব ইচ্ছায় নিজের শরীর বিলিয়ে দিতে যাচ্ছে মিশমি। অবাক করা বিষয়, তাই না? একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত, আর সেটা কিনা নিজের ইচ্ছেই দিবে। এটা কোনো ভালো বা বুঝদার মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু বাস্তবতা যে বড্ড কঠিন। এই কঠিন বাস্তবতায় দারিদ্রতা এক একটা পরিবার, এক একটা মেয়ের জন্য অভিশাপ স্বরূপ। আর এই অভিশাপেই অভিশপ্ত হবে মিশমি। রাত 11টা বেজে 19 মিনিট। ব্যস্ত শহরে একা একা হাঁটছে মিশমি। এত রাতে একটা মেয়ে রাস্তায় একা হাঁটছে, বিষয়টা একদমই স্বাভাবিক নয়। আশেপাশে যে মানুষরূপী জানোয়ারদের অভাব নেই, কিন্তু নিজের জীবনের ওপর মায়াটাও নেই। অবশ্য গন্তব্যহীন যে হাঁটছে তা কিন্তু নয়। গন্তব্য নোয়াজের বাংলো বাড়ি। এমন একটা দিন যে মিশমির জীবনে আসবে, এটা কল্পনা তো কখনো ভাবিনি মিশমি। নভেম্বর মাস হয়, ঠান্ডাটা বেশ পড়েছে, কিন্তু মিশমির গায়ে থ্রি পিস ব্যতীত একটা পাতলা শালও নেই। একটু পরেই তো শরীরটা বিলীন হয়ে যাবে। কি হবে শীতের ঠান্ডা আবহাওয়া থেকে এই শরীরটা লুকিয়ে রেখে? ভাগ্যের নির্মম পরিহাসে আজকের পর থেকে মিশমির নামের আগে বা পরে হয়তো যোগ হবে প্রস্টিটিউট শব্দ। ভাবতেই গা ঘিন ঘিন করে ওঠে, বুক ফেটে কান্না আসছে মিশমির। গাড়ির নিচে চাপা পড়ে মরতে ইচ্ছে করছে, কিন্তু সেই উপায়টাও যে নেই মিশমির। সে মরে গেলে যে বাবাকে বাঁচাতে পারবে না, বাবাকে বাঁচানোর জন্যই তো নিজেকে বিসর্জন দেওয়া। হাঁটতে হাঁটতে ভাবতে থাকে অতীতের সব কথা। মিশমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বেশ রক্ষণশীল সে। বাড়িতে বাবা, সৎমা, সৎবোন আর মিশমি। মিশমির যখন 1 বছর বয়স, তখন মিশমির মা মারা যায়। বাবার বয়স হয়েছে, টুকটাক যা কাজ করে, যে টাকা আয় করে, সেগুলো সংসারের কাজেই ব্যয় হয়ে যায়। সৎমায়ের চোখের বালি মিশমি, কিন্তু এটা নিয়েও কখনো আপত্তি প্রকাশ করেনি মিশমি। কলেজ থেকে এসে বিকেলে একটা কেজি স্কুলে কোচিং করায়। যে টাকা পায় তা দিয়ে ওর পড়াশোনার খরচ চলে যায়। সব তো ভালোই চলছিল। হুট করে মিশমির বাবা হামিদুর রহমান অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক খারাপ হতে থাকে। ইংলিশ ক্লাস করছিল মিশমি, তখন মিশমির ছোট বোন মোহনা লাগাতার ফোন দিতে থাকে। ফোন ভাইব্রেট থাকায় মিশমি বুঝতে পারে, কিন্তু এতবার কল দেওয়ার কারণ কি? মিশমি স্যারের অনুমতি নিয়ে বাইরে যায়, সাথে করে লুকিয়ে ফোনটাও নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে কল রিসিভ করে বলে, আমি তো কলেজে, এতবার ফোন দিচ্ছিস কেন? মোহনা কান্না করে বলে। আব্বু আব্বু আব্বু। কান্নার জন্য মোহনা ঠিক করে কথাও বলতে পারছে না। মোহনা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আব্বু ঠিক আছে তো? আপু, আব্বুর যেন কি হয়েছে রে, আব্বুকে হাসপাতালে আনা হয়েছে। তুই তাড়াতাড়ি আয় আপু, আমার খুব ভয় করছে। তুই কাঁদিস না মোহু, আমি এক্ষুনি আসছি। কল কেটে দিয়ে ময়লার মধ্যেই ফ্লোরে বসে পড়ে মিশমি। ওর হাত পা প্রচুর কাঁপছে, কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। কি এমন হলো যে আব্বুকে হাসপাতালে নিতে হলো? ঘন্টা পড়ে যায়, ক্লাস শেষ। মিশমির এই মুহূর্তে হাসপাতালে যাওয়া উচিত, কিন্তু শরীর নড়ছে না। মিশমির বান্ধবী ঈশা আসে তখন। মিশমির কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? তুই এখানে বসে আছিস কেন? মিশমি কাঁপা কাঁপা গলায় বলে, আম- আমার ব্যাগটা এনে দে ঈশা। তুই ঠিক আছিস? আমার আব্বু হসপিটালে রে, আমায় যেতে হবে। মিশমি তাড়াতাড়ি উঠে ক্লাসে যায়। ব্যাগটা নিয়েই হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামে। এতক্ষণে চোখের পানি এসে পড়েছে, চোখে ঝাপসা লাগায়। কয়েকটা সিঁড়ি স্কিপ করে পড়তে পড়তে পড়েনি। কলেজ থেকে বের হয়ে সোজা হাসপাতালে যায়। মা আর মোহনা মিলে কাঁদছে। ডাক্তার এসে রিপোর্ট দিয়ে গেছে। মিশমিকে দেখেই মোহনা দৌড়ে আসে, জড়িয়ে ধরে কেঁদে দেয়। কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না। মোহনাকে ছাড়িয়ে বলে, সব ঠিক আছে তো মোহু? ঠিক নেই আপু, ডাক্তার বলেছে আব্বুর 2টা কিডনি ড্যামেজ। মিশমির মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুতে নিজের কানকে বিশ্বাস। মিশমির বেঁচে থাকার একমাত্র কারণ হচ্ছে ওর বাবা। সেই বাবাই কিনা ওকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে। মিশমির মা কাঁদতে কাঁদতে মিশমির বুকে মাথায় রেখে বলে, মানুষটারে তুই বাঁচা মা, তুই বাঁচা, তোর পায়ে ধরি আমি। ডাক্তার বলছে যা করার ইমার্জেন্সি করতে হবে। আমি কি করবো বল? আমার তো কিছু দেওয়ার উপায় নাই। যেই গয়না আছে ওইগুলা বেচা হাসপাতালে ভর্তি করছি।
আমার যে আর কিছু নাই। মিশমিকে এই মানুষটা একদমই সহ্য করতে পারে না, সেটা মিশমি জানে। কিন্তু ওর বাবাকে খুব ভালোবাসে, তাই মিশমির উপর করা হাজারো অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছে। মিশমি এতক্ষণ চুপ থাকলো, এখন পাগলের মতো কান্না করছে। হাসপাতালের অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। ডক্টর এসে মিশমির মাথায় হাত রেখে বলে, নিজেকে শান্ত করো, এভাবে কান্না করলে কি সমস্যার সমাধান হবে? মিশমি ডাক্তারের হাত পেঁচিয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার আব্বুকে বাঁচান ডক্টর, প্লিজ। কিডনি আমি দেব, আমার কিডনি দিয়ে আমার আব্বুকে বাঁচান। তুমি এখনো বাচ্চা, তোমাকে দেখে মনে হচ্ছে এখনো 18 হয়নি তোমার। তোমার কিডনি আমরা নিতে পারবো না। তাছাড়া কিডনি তো বললেই আর নেওয়া যায় না, রক্তের গ্রুপ আর টিস্যু ম্যাচ করা লাগে। তোমার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। তোমার বাবারও ও পজিটিভ। এটা হবে না, টাকার ব্যবস্থা করো তুমি। টাকা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমাদের কাছে ডোনার আছে, টাকার ব্যবস্থা হলেই আমরা অপারেশন শুরু করতে পারি। ডাক্তার মিশমির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। সবকিছু অন্ধকার দেখছে মিশমি। জীবন এত কঠিন কেন? টাকার কাছে সবকিছু কেন হার মানে? মানুষ ডাক্তার হয় মানুষের জীবন বাঁচানোর জন্য, কিন্তু তার আগে শর্ত হিসাবে রাখে টাকাকে। হায়রে দুনিয়া, হায়রে মানুষ। মিশমির নিজেকে খুব অসহায় লাগছে। কে আছে যে মিশমিকে সাহায্য করবে, এই বিপদ থেকে রক্ষা করবে? এতগুলো টাকা কে দিবে? মিশমি চিৎকার করে বলে। আল্লাহ, কেউ কি নেই এই বিপদের সময় রক্ষা করার? হু হু করে কাঁদতে থাকে মিশমি। হ্যাঁ নুয়াজ, নুয়াজই পারবে আমায় সাহায্য করতে। মিশমি ফোন বের করে নোয়াজকে কল করে। 3-4 বার রিং হওয়ার পর নোয়াজ কল রিসিভ করে। হ্যালো, কে? মিশমি কাঁদতে কাঁদতে বলে, আমি মিশি। ওহো, এতদিন পর মনে হলো। প্লিজ হেল্প মি প্লিজ, আপনাকে আমার খুব প্রয়োজন। প্লিজ একবার দেখা করেন আমার সাথে। খুব আর্জেন্ট? খুব। ওকে, কোথায় আসবো? আয়েশা হসপিটালে। হসপিটালে? ওকে, আমি আসছি। নোয়াজ কল কেটে দিয়ে গার্লফ্রেন্ডকে বলে, বেবি, আমাকে বের হতে হবে এখন। এখনই? মাত্রই তো কাছাকাছি আসলাম। প্লিজ না, এখন না। ইটস আর্জেন্ট। আমার থেকেও বেশি আর্জেন্ট কি হতে পারে তোমার? নোয়াজ কৈফিয়ত পছন্দ করে না ডার্লিং, ডোন্ট ওয়ারি, রাতে আদর পুষিয়ে দেব। নোয়াজ শার্ট পরতে পরতে রুম থেকে বেরিয়ে আসে। গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটিংয়ে এসেছিল। এরকম কত শত যে গার্লফ্রেন্ড নোয়াজের কাছে আছে, তার কোনো ইয়াত্তা নেই। টাকা ওড়ালেই নোয়াজের জন্য মেয়ের অভাব হয় না। বড়লোক বাবার একমাত্র ছেলে বলে কথা। অসংখ্য মেয়ের সাথে নোয়াজ রুম ডেটে গিয়েছে। 1 সপ্তাহ পরপরই গার্লফ্রেন্ড চেঞ্জ করে। এত কিছুর মাঝে নোয়াজের চোখ একদিন আটকে যায় মিশমির দিকে। মিশমি তখন এসএসসি পরীক্ষা চলছিল। আইসিটি পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে যায় নোয়াজ বন্ধুর সাথে। বন্ধুর গার্লফ্রেন্ডেরও পরীক্ষা ছিল। নোয়াজ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখনই বাস থেকে নেমে দ্রুত বেগে নেমে আসে মিশমি। ফেব্রুয়ারি মাস, অতটাও শীত ছিল না, কিন্তু সময়টা সকাল হওয়ায় মোটামুটি ঠান্ডা একটা আবহাওয়া ছিল। মিশমির পরনে স্কুল ড্রেস, গাঢ় নীল ফ্রকের সাথে সাদা লেগিংস, ফ্রকের উপর পাতলা গেঞ্জি সোয়েটার। সোয়েটারের হাতা ফোল্ড করা ছিল কোনোই পর্যন্ত, ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া, পায়ে সাদা কেটস। নোয়াজের কাছে যতই এগিয়ে আসছিল কেমন যেন লাগছিল। নোয়াজের কেমন এক অনুভূতি হচ্ছিল। যখন মিশমি নোয়াজকে পাস করে যায়, তখন নোয়াজও পিছন ফিরে তাকায়। মিশমির লম্বা চুল দেখে গভীর সাগরে তলিয়ে যায় নোয়াজ। পেছন থেকে একটা মেয়ে মিশমি বলে ডাক দিতেই মিশমি দাঁড়িয়ে যায়। নোয়াজ তখন আনমনি বলে, মেয়েটার মতো নামটাও সুন্দর। মিশমি পেছনে ঘুরে বলে, কি? তুই গেটে একটু দাঁড়া, আমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আসি। যা। মিশমি চোখের আড়াল হতেই যে মেয়েটা ডেকেছিল তার দিকে তাকায়। মেয়েটা নোয়াজের বন্ধুর গার্লফ্রেন্ড। মেয়েটা তখন ওর বন্ধুর সাথে কথা বলছিল। নোয়াজকে বলে, আমি কি কিছু কথা বলতে পারি? মেয়েটা ভুরু কুচকে তাকায়। নোয়াজের বন্ধু অভি বলে, এটা আমার বন্ধু নোয়াজ, আর নোয়াজ এটা আমার গার্লফ্রেন্ড হাসি। আই সি। আচ্ছা হাসি, আমার একটা ইনফরমেশন লাগবে। কি? ওই মিশমির সব ইনফরমেশন আমার চাই। কেন? একটা ছেলে কখন একটা অপরিচিত মেয়ের ইনফরমেশন চাইতে পারে, এটা তোমার বোঝা উচিত। বুঝলাম, কিন্তু ওর সম্পর্কে কোনো ইনফরমেশন নিয়ে লাভ নেই। মানে? মানে
আপনার উদ্দেশ্য সফল হওয়ার মতো নয়। আমার উদ্দেশ্য বলতে কি বোঝাচ্ছ? এটা বলে অভির দিকে তাকায় নোয়াজ। নোয়াজের চোখের ভাষা বুঝতে পেরে অভি বলে, তোর সম্পর্কে হাসিকে কিছুই বলিনি আমি। মানে হলো, আপনি যদি ওর সাথে রিলেশন করতে চান তাহলে ভুলে যান, ও রিলেশন করবে না। কেন? এসব ওর পছন্দ নয় তাই। সেটা আমি দেখব। তুমি শুধু ওর সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। ওকে, আমি পরীক্ষা দিয়ে আসি আগে। হাসি চলে যাওয়ার পর অভি বলে, তুই কি এই ছোট মেয়েটাকেও বিছানায় নেওয়ার কথা ভাবছিস? তুই ছোট মেয়ের সাথে রিলেশন করতে পারিস, আর আমি এমন ভাবলেই দোষ? কিন্তু ওকে দেখে আমার সেই ফিলিংস হয়নি। তাহলে তাহলে কি, সেটা আমিও জানি না। নোয়াজ হাসপাতালের সামনে গিয়ে মিশমিকে কল দেয়। মিশমি কল রিসিভ করে। নোয়াজ বলে, আমি তো হাসপাতালের সামনে, তুমি কোথায়? আসছি। মিশমি কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বের হয়। মিশমিকে কাঁদতে দেখে অবাক হয় নোয়াজ। কাঁদছো কেন মিশমি? আমার আব্বু খুব অসুস্থ, দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে, অনেক। কখনো আমি আপনার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না আমায়। প্লিজ আমায় সাহায্য করুন, প্লিজ। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে মিশমি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নোয়াজ বলে, রিল্যাক্স। নোয়াজ মিশমিকে নিয়ে হাসপাতালে ক্যান্টিনে যায়। এক গ্লাস পানি এগিয়ে দেয়। ডকডক করে পানি খেয়ে ফেলে মিশমি। বেশ কিছুক্ষণ মিশমির দিকে তাকিয়ে থেকে নোয়াজ বলে, তোমার প্রয়োজনে তুমি আমায় ডেকেছ। আজ তোমার বাবা অসুস্থ না হলে তুমি যে আমায় ভুলেও কখনো কল করতে না, সেটা আমি জানি। অথচ আমার ভালোবাসাকে তুমি প্রতিবার ইগনোর করেছ, আমাকে ফিরিয়ে দিয়েছ। মিশমি হেসকি তুলতে তুলতে বলে, আমি আপনার সাথে রিলেশন করতে রাজি আছি, তবু প্লিজ আমার আব্বুকে বাঁচান। আমি রাজি, আপনি শুধু আমার আব্বুকে বাঁচান। কিন্তু মিশমি, তুমি তো বলেছিলে বড়লোকের ছেলেরা নাকি রিলেশন বলতে শুধু ফিজিক্যালি বোঝে, কয়েকদিন রিলেশন করেই রুম রেটে যেতে বলে। তুমিও মূলত এসব ভয়ই আমার সাথে রিলেশনে যাওয়াও নেই, অথচ এখন বলছো আমার সাথে রিলেশন করতে তুমি রাজি। তো আমি যদি এখন ফিজিক্যাল রিলেশনের কথা বলি? এমন বিপদের সময়ে কেউ এমন কিছু বলতে পারে? তাহলে কি নোয়াজের ভালোবাসার আড়ালেও লুকিয়েছিল ফিজিক্যালের যাওয়ার উদ্দেশ্য? মিশমিকে চুপ থাকতে দেখে নোয়াজ বলে, কি ভাবছ? দেখো, যাই ভাবো না কেন, আমার সোজাসুজি কথা, আমার সাথে ফিজিক্যাল যেতে হবে তোমার। যদি রাজি থাকো তাহলে বলো, অবশ্যই ভেবে দেব উত্তরটা, কজ তোমার উত্তরের উপরে ডিপেন্ড করছে তোমার বাবার বাঁচা মরা। সত্যি বিপদে পড়লেই মানুষের আসল চেহারাগুলো দেখা যায়। মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা নিচে নামতে পারে এটাই তার প্রমাণ। যেসব ভয়ের রিলেশনের কথা স্বপ্ন ভাবত না, আজ সেসব কথাই শুনতে হচ্ছে। ঘৃণায় গায়ে কাটা দিচ্ছে মিশমির। নিজের বাবার জীবন মরণের সময় বলে সবটা সহ্য করতে হচ্ছে মিশমিকে। এই মুহূর্তে মিশমির হাতে আর কোনো অপশন নেই। মিশমি বুঝে গেছে এই দুনিয়ায় কেউ কারণ নয়। যতক্ষণ টাকা আছে ততক্ষণ পৃথিবী তোমার হাতের মুঠোয়, আর টাকা নেই মানে তোমার মতো সস্তা জিনিসের অভাব নেই। বুক ফেটে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কি হবে কেঁদে? এই নরখাদক শরীরের পূজারী, তার কাছে চোখের পানির কোনো মূল্য নেই। সব চিন্তা ঝেড়ে ফেলে মিশমি উত্তর দেয়, আমি রাজি, আপনি শুধু আমার আব্বুকে বাঁচান। সব ফর্ম ফিল আপ করে টাকা পেমেন্ট করে দেয় নোয়াজ। অপারেশন শুরু হবে সন্ধ্যায়। নোয়াজ যাওয়ার আগে মিশমিকে বলে, রাতে গাড়ি পাঠিয়ে দেব, আমার বাংলো বাড়িতে চলে এসো। মিশমি শান্ত কণ্ঠে বলে, গাড়ি লাগবে না, আমি একাই যেতে পারবো, আপনি অ্যাড্রেস দিন। ওকে ফাইন, আমি ফোনে মেসেজ করে দিচ্ছি। নোয়াজ চলে যেতেই চেয়ারে ধপাস করে বসে পড়ে মিশমি। এত অসহায় কখনোই নিজেকে লাগেনি। এই সমাজে মেয়েরা কেন এত অবহেলিত, কেন এত অসহায়? নোয়াজের কল আসায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে মিশমি। গাল বেয়ে চোখের পানি পড়ছে, হাত দিয়ে পানি মুছে ফোন রিসিভ করে। কোথায় তুমি মিশমি? এতক্ষণ লাগে আসতে? বারবার বললাম গাড়ি পাঠিয়ে দিই, তুমি শুনলে না। আর কতক্ষণ ওয়েট করাবে আমায়? চোখ উপচে পানি পড়ছে মিশমির। ধরা গলাই বলে, আর 5 মিনিট। ঠিক আছে, রাখছে। হাঁটতে হাঁটতে বাংলোর কাছে চলে আসে মিশমি। রাস্তাটা পার হলেই বাংলো বাড়ি। লাইটের আলোতে গার্ডেনে দেখা যাচ্ছে নোয়াজকে। নিজের সবচেয়ে বড় সম্পদটা বিসর্জন দিতে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে মিশমি। বাংলো বাড়ির গেটের সামনে যেতেই নোয়াজ হাত উঠিয়ে ইশারা করছে। এই মুহূর্তে মিশমির কাছে বাংলো বাড়িটা মৃত্যুপুরী মনে হচ্ছে। নোয়াজ হাসতে হাসতে মিশমির দিকে এগিয়ে আসে। বিশ্ব জয় করলে যতটা খুশি হওয়া যায় ততটাই খুশির ছাপ দেখা যাচ্ছে নোয়াজের চেহারায়। খুশি হবেই বা না কেন?
এতগুলো সময় যার পিছনে নষ্ট করলো কিন্তু কোনো পাত্তাই পায়নি। আর সেই পাখি যখন নিজের ইচ্ছায় খাঁচায় আসে তখন খুশি হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। নোয়াজ মিচমির কাছে এসে বলে, কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করেছে, ক্ষুদায় পেট চোচো করছে। মিশমি ঠিক বুঝলো না নোয়াজ কোন ক্ষুধার কথা বলল, পেটের ক্ষুধা নাকি শরীরের ক্ষুধা। নোয়াজই ভালো জানে। এক দৃষ্টিতে নোয়াজের দিকে তাকিয়ে আছে মিশমি। নোয়াজ হাত নাড়িয়ে বলে, কোথায় হারিয়ে গেলে? ভেতরে চলো, ঠান্ডা লাগছে খুব। হুম। নোয়াজ সামনে সামনে হাঁটছে আর মিশমি পিছনে পিছনে। এক হাতের মতো দূরত্ব হবে। আর কিছুক্ষণ পরেই এই মানুষটা কত কাছে চলে আসবে। নোয়াজ দাঁড়িয়ে গেল। মিশমি নোয়াজের কাছে আসতে নোয়াজ হাঁটা শুরু করলো। পাশাপাশি হাঁটছে দুজন। নোয়াজ বলল, তোমার ঠান্ডা লাগছে না? না। বাবারে, কি শরীর তোমার! সমস্যা নেই, ঠান্ডা লাগলেও বাকি, আমি তো আছি গরম করার জন্য। বলে বাঁকা হাসি হাসল নোয়াজ। মিশমির খিনাই শরীরে কাটা দিচ্ছে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। রুমের ভিতর গিয়ে দরজা আটকে দেয় নোয়াজ। একটা চেয়ার এগিয়ে দিয়ে বলে, বসো। মিশমি কোনো কথা না বলে চুপ করে বসে। চারিদিকে তাকিয়ে রুমটা দেখছে। নোয়াজ জ্যাকেটটা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। শুয়ে থেকেই বলে, খেয়েছো রাতে? না, কেন? এমনি। তোমার কি এখনো মন খারাপ? আমি হাসপাতালে খবর নিয়েছি, অপারেশন তো সাকসেসফুল হয়েছে। পুরোপুরি সুস্থ হলেই হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে পারবে। ততদিন হাসপাতালে যত খরচ লাগে আমি দিব। তুমি টেনশন করছো কেন? নোয়াজের কথা শুনে মিশমি মনে মনে তাচ্ছিল্যভাবে হাসে। কত সহজ করে বলে দিলেন আমি তো আছি, কিন্তু এই কথার মধ্যে নেই কোনো ভালোবাসা, শুধু আছে বিনিময়। শরীরের বিনিময়ে টাকাগুলো দিচ্ছেন। নোয়াজ শোয়া থেকে উঠে বসে। এত চুপচাপ কেন মিশমি? কথা বলছো না কেন? ভালো লাগছে না। নোয়াজ টেবিল থেকে পানি নেই মিশমির দিকে এগিয়ে দেয়। খাবো না। আরে খাও, রিল্যাক্স লাগবে। মিশমির কথা বাড়াতে ইচ্ছে করছে না, তাই গ্লাসের পানিটুকু পান করে নোয়াজকে বলে, খাবার অর্ডার করি? মিশমির মনে হচ্ছে সে কোনো কোরবানি গরু। গরুকে হাটে ওঠানোর আগে যেমন আদর যত্ন করে খাওয়ানো হয় তেমনটাই করছে নোয়াজ। নিজেকে তো কোরবানি দিতেই হবে। মিশমি দৃঢ় গলায় বলে, আমি খাবো না। তুমি কি আমার উপর রেগে আছো? আপনি প্লিজ কথা বলা অফ করুন, আমার ভালো লাগছে না কিছুই। নোয়াজ সাথে সাথেই মিশমিকে বসা থেকে তাড় করে কোমরে ধরে নিজের কাছে নিয়ে আসে। গালে হাত বুলিয়ে বলে, খবরদার আমার উপর রাগ দেখানোর চেষ্টা করো না, আদারওয়াইজ এখন থেকে তুমি আমার। সো আমি যা খুশি করতে পারি। মিশমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না। যেই মৃত্যুপুরীতে একবার পা রেখেছে সেখান থেকে বের হওয়া মিশমির মতো মেয়ের পক্ষে কখনোই সম্ভব না। মিশমির গায়ে ওড়না টান দিয়ে ফেলে দেয় নোয়াজ। বিছানায় শুয়ে গলায় আর গালে হাত বুলিয়ে বলে, তোমার মনে আছে মিশমি, যতবার তুমি ভালোবাসার কথা বলেছি ততবারই কিভাবে আমায় ফিরিয়ে দিয়েছ? মিশমি নোয়াজের হাত সরিয়ে দিয়ে বলে, এখন নিশ্চয়ই সেগুলোর প্রতিশোধ নিচ্ছেন। নোয়াজ একটু শব্দ করে হাসল। আমার ক্ষমতার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মিশমি। আমি চাইলেই তোমায় তুলে আনতে পারতাম, আমি সেটা করিনি। আমি তোমার পিছনে যতটা সময় ব্যয় করেছি ততটা সময় কারোর পিছনে ব্যয় করিনি, আর তার প্রয়োজনে পড়েনি। আমার প্রপোজাল পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া, আর সে চাঁদ নিজে তোমার কাছে ধরা দিয়েছিল। কিন্তু তুমি তার মর্ম বুঝোনি। তোমাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার সাথে আমি কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে ফিজিক্যাল যাব না, কিন্তু তুমি। যে মানুষ একটা মেয়ের বিপদকে দুর্বলতা করে বিছানায় নিয়ে আসতে পারে সেই লোক কি রিলেশন করে বিছানায় নিতে পারতো না? তুমি বড্ড চালাক মিশমি, বড্ড চালাক। এজন্যই তোমাকে একদিন পস্তাতে হবে। আর যদি ফিজিক্যাল রিলেশনে যেতামও তাহলে আমি তোমায় বিয়ে করতাম। একটা কথা কি জানো, ভালোবাসা পূর্ণতা পায় ফিজিক্যালের মাধ্যমে। তাহলে এমন ভালোবাসা আমি থুতু ছিটাই। ভালোবাসলেই বিয়ের আগে বিছানায় যেতে হবে, ভালোবাসার প্রমাণ দিতে হবে? সেটা কখনো ভালোবাসার পর্যায়ে পড়ে না, ওটাকে বলে চাহিদা। ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা, চোখের ভরসায় ভালোবাসা উপলব্ধি করানো। ধ্যাত, এই ডিজিটাল যুগে এসেও এমন খ্যাতমার্কের কথা বলছো? এরকম এখন অহরহ হচ্ছে রিলেশনে। তোমার মতো খ্যাত এমন কয়জন আছে বলো তো? তাহলে আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া জানাই, কারণ আমি খ্যাত। আধুনিকতার পরিচয় দিতে গিয়ে যদি নিজের সম্মান হারাতে হয় তাহলে আমি বলবো আধুনিকতার ছোঁয়া আমি চাই না। আমি জানি না কি এমন পাপ করেছিলাম যে কারণে আজ এত বড় পরীক্ষা দিতে হচ্ছে আমায়। কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে মিশমি। তোমার সাথে কথা বলে আমি পারবো না।
কিন্তু তুমি কাঁদছো কেন? একটু কষ্ট দেব না চান। নোয়াজ মিশমির ঘাড়ে ঠোঁটে ছোঁয়া দেয়, অন্য হাত দিয়ে গলায় স্লাইড করে। নোয়াজের প্রতিটা স্পর্শ মিশমির ভেতরের সত্তাকে ঘৃণায় মেরে ফেলছে। অসহ্য লাগছে, চোখের কোনা বেয়ে পানি পড়ছে। মনে মনে হাজারবার চাইছে এটা থেকে মুক্তি পেতে, কিন্তু মিশমি জানে এই জাহান্নাম থেকে মিশমির মুক্তি নেই। তবে মনে মনে এটাও পণ করে নিয়েছে, যেদিন ওর বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর নোয়াজের জীবনও মিশমির প্রয়োজন শেষ হয়ে যাবে, সেদিন এই পৃথিবী থেকে বিদায় নিবে মিশমি। এই নিষ্ঠুর পৃথিবী মিশমির জন্য নয়। মিশমির ফোন বেজে ওঠে, ফোন টেবিলের উপর। মিশমি উঠতে চাইলে নোয়াজ বাধা দেয়। এখন ফোন ধরা যাবে না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। মিশমির চোখ থেকে অনবরত পানি পড়ছে। নোয়াজ গিয়ে ফোনটা বন্ধ করে রাখে। ধীরে ধীরে এগিয়ে আসে মিশমির দিকে। হাসপাতাল থেকে বারবার ফোন দিচ্ছে মোহনা। পাশ থেকে রেহনুমা বেগম বলে, কিরে, ফোন ধরে না? না মা, এতক্ষণ রিং হলো আর এখন ফোন বন্ধ বলছে। এত রাতে মেয়েটা গেল কই? হাসপাতালে তোর বাপরে একবার দেখতেও আইলো না। জানি না মা। রেহনুমা বেগম আর কথা বাড়লেন না। সকাল 10টার দিকে হাসপাতালে আসে মিশমি। নোয়াজের ড্রাইভার পৌঁছে দিয়ে গিয়েছে। নোয়াজ তখনও ঘুমে। হাসপাতালের ভেতর ঢুকতেই মোহনা আর মাকে দেখতে পায়। আব্বু এখন কেমন আছে রে মোহনা? আব্বু ভালো আছে, ডক্টর বলেছে। কিন্তু কাল কতবার তোকে ফোন দিলাম, ধরিসনি কেন? শুনিনি রে, ঘুমিয়ে গিয়েছিলাম আর ফোনের চার্জও ছিল না। সকালে উঠে দেখি ফোন বন্ধ হয়ে আছে। রেহনুমা বেগম বলেন, তুই ছিলি কই রাতে? সেই যে গেলি আর তো আসলেও না হাসপাতালে। টাকা দিয়ে কি দায়িত্ব পালন করলি? না মা, আসলে শাকিলা আমায় এমন অবস্থায় আসতে দেয়নি, বলেছে সকালে যাস। তাছাড়া আমি তো হসপিটালে ফোন করে খবর নিয়েছি। তবুও আসা দরকার ছিল। মিশমি কথাটাকে কাটিয়ে বলে, তোমরা তো মনে হয় খাওনি এখনো, চলো ক্যান্টিন থেকে খাইয়ে আনি, আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে আপু, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চল। তিনজনেই একসাথে খেতে বসেছে। মোহনা আর রেহনুমা বেগম খেলেও মিশমির গলা দিয়ে খাবার নামছে না। ঘৃণা হচ্ছে নিজের প্রতি খুব। খাওয়ার মাঝে রেহনুমা বেগম জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মিশমি, এতগুলো টাকা কোথায় পেলি? একটা দুইটা টাকার তো নয় যে তুই ধার করবি। লাখ টাকার ধাক্কা ছিল। এত অল্প সময়ে এতগুলো টাকা কে দিল তোকে? মিশমি মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিল। কখন না জানি মা টাকার কথা জিজ্ঞেস করবে। মিশমির ভয়টাই সত্যি হলো, কিন্তু কি উত্তর দিবে মাকে? সকালে অভি এসে নোয়াজকে ঘুম থেকে ওঠায়। নোয়াজ ফ্রেশ হয়ে বের হতেই অভি বলে, কাজটা ঠিক করলি? কোন কাজের কথা বলছিস? আমি মিশমির কথা বলছি। এটা না করে ওর বিপদে সাহায্য করতে পারতি না? দেখতি এমনিতেই তোর ওপরে ভালোবাসা জন্ম নিত। ধুর, কবে ভালোবাসার জন্ম নিবে না নিবে তারও তো কোনো ঠিক নেই। তাছাড়া সুযোগের সত্য ব্যবহার কিভাবে করতে হয় সেটাই নোয়াজ ভালো করেই জানে। কাজটা তুই একদম ঠিক করিসনি। চুপ কর, এত সাফাই গাইতে হবে না তোর। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? কি? তুই কি মিশমিকে সত্যিই কখনো ভালোবেসেছিলি? অভির কথা শুনে নোয়াজ জোরে জোরে হাসতে লাগলো। এভাবে হাসছিস কেন? এত মেয়ের সাথে রাত কাটাতে কাটাতে ভুলে গিয়েছে ভালোবাসা কি। তবে যাই বলিস, ওর চোখে কে যেন আছে, কি এক নেশা, এক মাদকতা। তার মানে অন্যান্য মেয়ের মতো মিশমিও ছিল তোর টার্গেট? কনফিউজড করার মতো প্রশ্ন। রেহনুমা বেগমকে কি উত্তর দিবে এটাই ভেবে পাচ্ছে না মিশমি। আমতা আমতা করে বলে, কলেজের এক বন্ধু সাহায্য করেছে মা। কলেজের বন্ধু এমনি এমনি তোকে এতগুলো টাকা দিয়ে দিল? তুমি কি বলতে চাচ্ছ বলো তো? টাকা যেভাবে খুশি সেভাবে পাই, সেটা কি বড় কথা? আব্বুর জীবন বাঁচাতে পেরেছি, এটা কি কম? তুমি আব্বুকে নিয়ে ভাবো, টাকা পয়সা নিয়ে তোমায় এত ভাবতে হবে না। এবার যেন মিশমি একটু থমকে গেল। সত্যি তো, বাবার কাছে কি বলবে? আর যাই হোক, বাবার চোখে চোখ রেখে মিথ্যা কথাটা বলা অসম্ভব প্রায়। সেটা আমি দেখে নিব। বলে ক্যান্টিনের বিল মিটিয়ে পাশে চলে আসে মিশমি। ফ্যান ছেড়ে দিয়ে গা এলিয়ে দেয় বিছানায়। শীতের মতো গরম লাগছে মিশমি। জীবনটা কত কঠিন মিশমি ভাবতে থাকে। আব্বু যদি কোনোদিন এই নিষ্ঠুর সত্যিটা জানতে পারে, তখন তখন কি করবে আব্বু? মানতে পারবে এটা? আমি বা কিভাবে দাঁড়াবো এই মুখ নিয়ে আব্বুর সামনে? ভাবতে পারছে না কিছু, মাথাটা ধরে এসেছে। গোসল করলে ভালো লাগবে। মিশমি ওয়াশরুমে গিয়ে অনেকখানি সময় নিয়ে গোসল করে।
ইচ্ছে মতো সাবান দিচ্ছে গায়ে, যাতে রাতের সব ময়লা ধুয়ে মুছে যায়। কিন্তু চাইলে কি আর যায়? এটা কখনো সম্ভব? গোসল সেরে জামা কাপড়গুলো রোদে শুকাতে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। গলার কাছটাই লাল দাগ হয়ে আছে। ফোনের রিংটোনে ধ্যান ভাঙে মিশমির। মোহনা ফোন করেছে। হ্যালো আপু, বল। তুই কোথায়? বাসায়। কি হয়েছে? হাসপাতালে আয় তাড়াতাড়ি। কি যেন ওষুধ লাগবে, কিন্তু হাসপাতালে নেই, বাহির থেকে আনতে হবে। আমার কাছে তো টাকা নেই। আচ্ছা তুই থাক, আমি আসছি। আচ্ছা। ফোন রেখে মিশমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। হাসপাতালে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের দোকানে যায়। ওষুধ নিয়ে যখন হাসপাতালে ফিরছিল তখন নোয়াজ ফোন করে। মিশমি রিকশায় উঠে ফোন রিসিভ করে বলে, বলুন। কোথায় তুমি যান? রিকশায়। রিক্সায় কেন? কোথায় যাচ্ছ? আব্বুর ওষুধ কিনতে গিয়েছিলাম, এখন হসপিটালে যাচ্ছি। ওষুধ নেই আমি বলতে পারলে না? তুমি কেন বের হলে? সবসময় আপনাকে বিরক্ত করাটা ভালো দেখায় না। আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না, তোমাকে নিয়ে আমায় ভাবতে দাও। তাছাড়া সত্যি যদি তুমি আমি ডিস্টার্ব করতে না, তাহলে সবচেয়ে বেশি খুশি আমিই হতাম। মিশমি চুপ করে থাকে। এই মানুষটাকে বুঝতে পারে না মিশমি, আর বুঝবেই বা কিভাবে? কখনো তো সেই চেষ্টাই করেনি। সবসময় রিলেশন থেকে দূরে থেকেছে, আর চাইছেও না কাউকে বুঝতে। কি হবে বুঝে? এই জীবনটাই তো এখন বিসর্জনের খাতায়। এই মিশমি, শুনছি। চুপ করে আছো কেন? আপনার কথা শুনি। আচ্ছা শোনো, এভাবে হঠাৎ বের হওয়া বাদ দাও। কখনো কোনো কিছু দরকার হলে আমায় বলবে। মনে রেখো, এখন থেকে তুমি কিন্তু আমার। হুম। বিকেলে দেখি আমার সাথে দেখা করতে হবে। আচ্ছা। এখন রাখছি, সাবধানে যাও। আচ্ছা। শোনো, বলেন। লাভ ইউ। মিশমি বিদ্রুপ করে বলে। হ্যাঁ, রাখছি। হাসপাতালে গিয়ে দেখে রেনুমা বেগমের কাঁধে মাথা রেখে মোহনা ঘুমাচ্ছে। মিশমি মোহনাকে ডেকে বলে, তোর ঘুম পেয়েছে খুব, তাই না? মোহনা চোখ মেলে বলে, রাত জেগেছি তো তাই আর কি। মাকে নিয়ে বাসায় যা, আমি আছি হসপিটালে। না সমস্যা নেই। চুপ, যা বাসায় যা, আমি ডক্টরের সাথে কথা বলে আসি। আচ্ছা। মোহনা রেহনুমা বেগমকে নিয়ে বাড়িতে যায়। মিশমি হাঁটতে হাঁটতে করিডোরের শেষ মাথায় যেতেই বিশাল দেহি এক লোকের সাথে ধাক্কা খায়। মিশমির মাথা লোকটার বুকের সাথে বাড়ি খায়। মিশমি মাথায় হাত দিয়ে পি করে বলে, বুকটা কি পাথর আল্লাহ? লোকটা বিনয়ী সুরে বলে, সরি আমি দেখিনি। মিশমি মাথা তুলে বলে, ইটস ওকে। মিশমি, এমন অবাক করা কণ্ঠে নিজের নাম শুনে মিশমি তার দিকে তাকায়। বুড়কুচকে তাকিয়ে আছে। লোকটা ব্যস্ত ভঙ্গিতে বলে, তুমি আমায় চিনতে পেরেছো? মিশমির চেহারার হাবভাব বলে দিচ্ছে সে চেনেনি। তাই লোকটা হেসে বলে, না চেনারই তো কথা, সেই কত বছর আগে দেখেছিলে। যাই হোক, আমি আলভি, তোমার খালার বাড়ির পাশেই থাকতাম, মনে পড়েছে? ও হ্যাঁ, আলভি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বেঁচে আছি। সরি। মানে বেঁচে থাকাটাই তো অনেক কিছু। ভালো আছি। তুমি অনেক চেঞ্জ কিসমিস। মিশমি হেসে দিল। এখনো এই নামটা মনে আছে? আমি মন ভোলা নই, পিচ্চিটাকে একটা নাম দিয়েছি, সেটা ভুলে গেলে চলবে? আমি মোটেও পিচি নই, আমি এখন বড় হয়েছি। তাই কত বছর হয়েছে? অনেকটা বড় আলভি ভাই, অনেক বড়। যতটা বড় হলে পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলোকে খুব কাছ থেকে দেখা যায়। এসব কি বলছো মিশমি? কিছু না। আপনার কি এখন কোনো তাড়া আছে? না, কেন? তাহলে আপনি একটু ওয়েট করুন, আমি ডক্টরের সাথে কথা বলে আসি। আচ্ছা। মিশমি ভেতরে যায় আর আলবি বাইর থেকে দাঁড়িয়ে থাই গ্লাস ভেদ করে মিশমিকে দেখছে। মিশমির সাথে আলবির যখন পরিচয় হয় তখন মিশমি 6-এ পড়তো। মিশমির মা মারা যাওয়ার 1 বছরের মাথায় ওর বাবা আরেকটা বিয়ে করেন। বিয়ে করার উদ্দেশ্য ছিল মিশমি যাতে মায়ের আদর যত্ন ভালোবাসা পায়। নতুন মা অর্থাৎ রেহনুমা বেগম বিয়ের পর খুব ভালোবাসতো মিশমিকে। মিশমি যখন 4 বছর বয়স তখন ওর বাবা বিদেশে চলে যান কাজের জন্য। সবকিছু তখনও খুব ভালোই চলছিল। মিশমির বাবা ছুটি পেলেই চলে আসতেন। এরই মধ্যে রেহনুমা বেগম সন্তান সম্ভবা হন। চারিদিকে খুশি হাসির ঝলক। রেহনুমা বেগম ছোট বোন আসে তখন রেহনুমাকে দেখাশোনা করার জন্য। ওই অবস্থায় একজন মানুষের খুব প্রয়োজন হয়। সে ওই ছোট্ট অবস্থায় মিশমিকে দিয়ে টুকিটাকি ঘরে কাজ করাতো। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ঘর আলোকিত করে জন্ম নেয় মোহনা।
তার 1 মাসের মাথায় বাবা চলে আসে আর বিদেশে যায়নি, এখানে ছোটখাটো কাজ করে সংসার চালায়। সেদিন মিশমির বাবা কাজের জন্য বাইরে থাকতো, তখন রেহনুমা বেগম ওকে দিয়ে কাজ করতেন। বিষয়টা একদিন ওর বাবা খেয়াল করলেন, তখন মিশমিকে ওর আপন খালার কাছে রেখে আসলেন টঙ্গীতে। তখন থেকে মিশমি ওর খালার কাছেই থাকতো। সময়ের সাথে পালাক্রমে মিশমি বড় হতে থাকে। একদিন ভোরে ফজরের আজানের সময় মিশমি চুপি চুপি মসজিদ থেকে কিছুটা দূরে আড়ালে দাঁড়ায়। আলবি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। ওই দিনই প্রথম দেখা হয় ওদের দুজনের। আলবি কিছুটা এগিয়ে আসতে মিশমি দৌড়ে গিয়ে আলবির হাত ধরে। হুট করে এমন হয়, ভয় পেয়ে যায় আলবি। আলবি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, চুলগুলো 2 বেনি করা, কিন্তু এলোমেলো, চোখের ঘন পাপড়ির আড়ালে এক সাগর ঘুম, কিন্তু চোখগুলো চকচক করছে। আলভি বলে, কে তুমি? এত সকালে এখানে কেন? আলভির প্রশ্নের উত্তর না দিয়ে মিশমি বলে, আমি আপনাকে বিয়ে করব। আলভি বড় সড়ো একটা ধাক্কা খায়। এই মেয়ে বলে কি বিয়ে করবে মানে? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব, কারণ আপনি অনেক ভালো। কি করে বুঝলে আমি ভালো? আমি জানি তো। কিভাবে জানো? পরীক্ষার হলে আমার সিট সামনের বেঞ্চে পড়েছিল, তখন 2 ম্যামের কথা শুনে জেনেছি। তারা আমি নিয়ে কথা বলছিল? না তো, ম্যামরা বলছিল যে তারা নাকি ফেসবুকে দেখেছে ভালো ছেলে খুঁজতে হলে সকালে মসজিদের সামনে যাও। প্রকৃত ভালো ছেলে তারাই, তারা বিয়ের জন্য ভালো, তাই তো আমি সকালেই লুকিয়ে চলে এলাম। মিশমির এলোমেলো সব কথা শুনে আলভি হাসতে হাসতে শেষ। মিশমি গম্ভীর হয়ে বলে, আপনি হাসছেন কেন? পাকা বুড়ি তুমি। আমার তো চুল পাকেনি, বুড়ি হলাম কিভাবে? তাই তো। আচ্ছা তুমি তাহলে কিসমিস? আমার নাম তো মিশি। আমি কিসমিস বলে রাখবো। ঠিক আছে, কিন্তু এক শর্তে। কি শর্ত? আমার বিয়ে করতে হবে। কিন্তু আমার তো বউ আছে। ওহো, তাহলে তো হবে না। বউওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না, চলে যাচ্ছি। মিশমি চলে যাওয়ার পর আলভিও বাসে চলে যায়। বাসে গিয়ে মিশমির কথা শেয়ার করতে সকলে হেসে কুটি কুটি হয়ে যায়, শুধু একজন বাদে। সেই একজনটা নিপা। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কেউই শেয়ার করতে পারে না। মিশমি বের হয়ে দেখে আলভি নেই। একটু এগোতেই দেখতে পাই ফোনে কথা বলছে, তাই আর ডিস্টার্ব না করে বাবার কেবিনের দিকে পা বাড়াই। সেখানে গিয়ে দেখে সৎমায়ের বড় বোন, ছোট বোন আর ভাই এসেছে দেখতে। তাদের দেখে মিশমি হেসে বলে, ভালো আছো খালা? তিনি নাক কুচকে বলে, ছোট খালা, মামা, তোমরা ভালো আছো? বড় খালা প্রায় টেনে বের করে মিশমিকে। পিছন পিছন ছোট খালা আর মামাও আসে। হাত ধরে টেনে একটা শূন্য জায়গায় নিয়ে আসে, সামনে দাঁড় করিয়ে বলে, তোর কাহিনী কি বলতো? কিসের কাহিনীর কথা বলছো? কিসের কাহিনী সেটা তো তুই বলবি। এত টাকা কোথায় পেলি? কোথায় লটর পটর করেছিস? বড় খালার কথা শুনে মিশমির গায়ে কাঁটা দিয়ে ওঠে, সাথে একরাশ ভয়। হোক সে সৎমায়ের বোন। সৎ শব্দটাই কি খারাপ? সৎ কি কখনো আপন হয় না? বিপদের সময় এই মানুষগুলোকে একদম পাশে পাওয়া যায়নি। টাকার বেলায় বলছে দেখি কোথা থেকে জোগাড় করতে পারি নাকি। আর যখন বাবাকে সুস্থ করে তুলো, তখন সেটা না দেখে জানতে চাচ্ছে টাকার খবর। মানুষ সত্যি খুব অদ্ভুত। মনে মনে এটাও ভয় পাচ্ছে নোয়াজ আবার কোনো ভিডিও করেনি তো। ওই ভিডিও দেখে কি খালা এসব বলছে? শিওর হওয়ার জন্য একটু জোর নিয়েই মিশমি বলে, এসব কি বলছো খালা? লটর পটর করেছি মানে কি? না হলে এতগুলো টাকা কোথায় পেলি? কে দিল তোকে এত টাকা? আমার এক বন্ধু ধার দিয়েছে। তোর বড় লোক বন্ধুও আছে? তোর হাতে তো দেখছি আমাবস্যার চাঁদ। তা কে সে শুনি? ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? আর শুধুই কি বন্ধু? বড় খালার সাথে ছোট খালা আর মামাও যোগ দিয়েছে। তিনজনের সমানে জেরা করে যাচ্ছে মিশমিকে। ওদের প্রশ্নের কেউ উত্তর দিবে মিশমি মাথা নিচু করে শুনছে সব কথা। কিছু কথা একদম তীরের মতো বুকে গিয়ে পিচ্ছে। ওইদিকে নোয়াজ বারবার ফোন দিচ্ছে মিশমিকে। বিকালে দেখা করার কথা ছিল, দেখা তো করেনি, এখন ফোন পর্যন্ত তুলছে না। রাগে মাথা গরম হয়ে গিয়েছে নোয়াজের। কাকে যেন ফোন দিয়ে বলে মিশমির নাম্বারটা ট্র্যাক করে জানাতে হবে। মিশমি এখন কোথায় আছে? সাথে নোয়াজ তো বারবার ফোন দিচ্ছেই। বারবার ভাইব্রেট হয়ে মিশমি বুঝতে পারছে এতগুলো কল নোয়াজ ছাড়া কেউ দিবে না, কিন্তু এদের সামনে কিছুতেই ফোন ধরে যাবে না।
এত সব কঠিন কঠিন কথায় মিশমি চোখ ঝাপসা হয়ে আসে। নোয়াজকে ওই নাম্বার থেকে ফোন করে জানানো হয় মিশমি আয়েশা হসপিটালে আছে। সাথে সাথে নোয়াজ গাড়ি নিয়ে বের হয়ে যায়। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। 10 মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায়। আলভির ফোনে কথা শেষ হতেই মিশমিকে খোঁজে। করিডোরের শেষ প্রান্ত থেকে মিশমিকে দেখা যাচ্ছে নিশ্চুপ অবস্থায়। পাশের লোকগুলোকে দেখে মনে হচ্ছে তারা মিশমিকে শাসাচ্ছে। আলভি দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নোয়াজ অলরেডি সিঁড়ি বেয়ে 3 তলায় এসে পড়েছে। 3 তলায় পৌঁছাতেই মিশমিকে কান্নারত অবস্থায় দেখতে পাই। কাউকে কিছু বলছে না। নীরবে চোখের পানি ফেলছে মিশমি। নোয়াজ সামনে আগায় মিশমির দিকে। আলভি যখন 201 নম্বর রুমের সামনে আসে তখন একজন নার্স আলভিকে ওভারটেক করে মিশমির কাছে যায়। আলভি নোয়াজ দুজনেই কাছাকাছি এসে থেমে যায়। নার্স বলে, এখানে কি হচ্ছে? সকলে এবার চুপ মেরে যায়। নার্স মিশমির উদ্দেশ্যে বলে, আপনি 306 নম্বর পেশেন্টের মেয়ে না? হ্যাঁ। এই ইঞ্জেকশনটা ফার্মেসি থেকে নিয়ে আসুন। জি আচ্ছা। মিশমি চোখের পানি মুছে বলে। নার্স চলে যাওয়ার সময় মিশমি আলভিকে দেখতে পায়। তার চাহনিতে রয়েছে অনেক অজানা প্রশ্ন। মিশমি প্রেসক্রিপশন নিয়ে যাওয়ার সময় বড় খালা হাত মুচড়িয়ে বলেন, ভাবিস না এভাবে পার পেয়ে যাবি। আমার তো সব প্রশ্নের উত্তর চাই। খালা আমার হাতে লাগছে। মিশমির হাতটা এক ঝটকায় ছেড়ে দেয়। নোয়াজ ততক্ষণে নিচে অপেক্ষা করছে। মিশমি চলে যেতেই হাত টেনে নিজের সামনে আনে। নোয়াজকে দেখে অপ্রস্তুত হয়ে যায় মিশমি। তোমার সমস্যা কি মিশমি? তুমি কি কোনোভাবে আমাকে ইগনোর করছো? ভুল বুঝবেন না প্লিজ, আমি ইচ্ছে করে এমন করিনি। কতবার ফোন দিয়েছে, ফোন তুলোনি কেন? মিশমি নিশ্চুপ। কথা বলছো না কেন? আর ওই লোকগুলো কারা? কি বলছিল তোমায়? কিছু না তো। মিথ্যে বলবে না, বলো কি বলছিল তারা। আর তুমি কাঁদছিলে কেন? কিছু হয়নি, বললাম তো। মেজাজ খারাপ করবে না বলে দিলাম। মিশমি এবার ঝাড়ি দিয়ে বলে, কি শুনতে যাচ্ছেন আপনি? ওরা আমার খালা আর মামা, তারা জানতে চাচ্ছে আমি এতগুলো টাকা কোথায় পেলাম। কি বলতাম তাদের? আমি আমার শরীর বিক্রি করে টাকা এনেছি, এটা বলতাম আমি? মিশমির কথা শুনে নোয়াজও চুপ হয়ে যায়। এ কথার পৃষ্ঠে উত্তর দেওয়ার মতো ভাষা নেই নোয়াজের। নোয়াজকে চুপ থাকতে দেখে মিশমি বলে, আমি আপনার সাথে পরে দেখা করব, এখন আব্বুর জন্য ইনজেকশন আনতে হবে। তুমি এখন আমার সাথে যাবে, আমার লোক হাসপাতালে ইনজেকশন পৌঁছে দিয়ে যাবে। না, আমি যদি ইনজেকশন না নিয়ে আসি তাহলে খালারা সন্দেহ করবে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমাকে রাখিও না। নোয়াজকে রাগানো ঠিক হবে না। এখন কি করে বসে তার কোনো ঠিক নেই। তাছাড়া নোয়াজকেও কিছু প্রশ্ন করার আছে। মিশমি রাজি হয়ে যায়। নোয়াজ গাড়ির দরজা খুলে দেয়। মিশমি গাড়িতে বসে সিটে হেলান দিয়ে বসে। নোয়াজ অন্য পাশ দিয়ে গাড়িতে বসে ফোন দেয়। ও পাশ থেকে ফোন রিসিভ করার পর নোয়াজ বলে, আমি একটা ইঞ্জেকশনের নাম মেসেজ করে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আয়শা হাসপাতালে 306 নম্বর পেশেন্টের জন্য দিয়ে আসবে। ওকে ভাই। নোয়াজ ফোন কেটে দিয়ে মিশমির দিকে তাকায়। বড্ড ক্লান্ত লাগছে মিশমিকে। নোয়াজ এক হাতে মিশমিকে টান দিয়ে নিচে বুকে এনে ফেলে। মিশমি কিছুই বলে না। বাম হাত দিয়ে মিশমি কোমর জড়িয়ে ধরে। ডান গালে হাত স্পর্শ করে বলে, টায়ার্ড লাগছে? হুম। ডক্টরের কাছে যাব? সামান্য টায়ার্ডের জন্য ডক্টরের কাছে যাওয়ার কি হলো? সামান্য কিছুকে অপেক্ষা করতে নেই। আমি ঠিক আছি। বাংলা বাড়ির সামনে আসতে মিশমির হাতে চাবি দিয়ে বলে, তুমি ভেতরে যাও, আমি আসছি। মিশমি ভেতরে গিয়ে বিছানায় চুপ করে বসে। মিশমির বদলে অন্য এক ছেলে এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। এটা যেন কিছুতেই হজম করতে পারছে না রেহনুমা বেগমের বড় বোন। তার ভেতর হাজার প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। বড় খালা, ছোট খালা আর মামা তিনজনই রেহনুমা বেগমের বাড়ি গেলেন। এতদিন পর সবাইকে একসাথে দেখে রেহনুমা বেগম খুশি হয়ে যান। আরে এতদিন পর তোমরা এলে? আগে হাসপাতালে গিয়েছিলাম, তোকে পাইনি। রাতে ঘুম হয়নি তো, তাই মিশমি আমাকে আর মোহনাকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর তুইও নাচতে নাচতে চলে এলি? আজকাল দেখি মেয়েকে খুব গুরুত্ব দিচ্ছিস। এভাবে বলছো কেন আপা? মেয়েটাই তো সব টাকা জোগাড় করলো, ওর জন্যই তো মানুষটা বেঁচে উঠলো। তা এতগুলো টাকা কোথায় পেল সেটা জিজ্ঞেস করিসনি? করেছি, বলল ওর কোন বন্ধু নাকি দিয়েছে। ওর কোন বন্ধু টাকা দিল সেটা জানতে চাসনি? এগুলো জেনে আমি কি করব আপা? মানুষটা বেঁচেছে, এতেই আমার শান্তি। বোকার মতো কথা বলিস না তো রেহু।
ওর যদি বড়লোক কোনো বন্ধু থেকেও থাকে তাতে তো আমাদেরই লাভ। লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলে দিচ্ছিস কেন? তোমার কথা ঠিক বুঝলাম না আপা। ছোট খালা বলেন। আমরা বললেই মনে হয় শুনবে মিশনি? আমাদের কথা শুনবে যে তেজ ওই মেয়ের? বড় খালা বলেন। ও শুনবে, ওর ঘাড়ও শুনবে। ও তো আমায় চিনে না। তাছাড়া একটা জিনিস তোরা ভেবে দেখেছিস? সকলেই সমস্বরে বলে। কি? শুধু বন্ধু কি কখনো এতগুলো টাকা দিবে? নির্ঘাত কোনো নাগর আছে। এমনি এমনি তো আর টাকা দেয়নি। বিছানায়ও হয়তো গিয়েছে। নইলে দেখ, ওকে ইঞ্জেকশন আনতে পাঠানো হয়েছে। ওর বদলে অন্য ছেলে এসে দিয়ে গেল। খটকা লাগে না? রেহেনুমা বেগম বলেন। তাহলে কি করবো আপা? আগে পরিস্থিতিটা সম্পূর্ণ বুঝতে দে আমাকে, তারপর যেভাবে যেভাবে বলবো সেভাবেই সব করবি। ততদিন আমরা তোর বাসাতেই থাকবো। যেভাবে ভালো মনে হয় তোমার। বেশ কিছুক্ষণ পর নোয়াজ ফিরে আসে। দরজায় নক করতেই মিশমি দরজা খুলে দেয়। নোয়াজ সরাসরি মিশমিকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু এঁকে দেয়। সরি, অনেকক্ষণ অপেক্ষা করালাম। মিশমিকে ছেড়ে দিয়ে কয়েকটা প্যাকেট এগিয়ে দেয় মিশমির দিকে। প্যাকেটগুলো হাতে নিয়ে মিশমি বলে, কি এটা? একটাই তোমার জন্য শাড়ি, রেডিমেড ব্লাউজ আর পেটিকোট, আর বাকিগুলোতে 3 পিস। ফ্রেশ হয়ে পরার মতো তো কিছু নেই, তাই নিয়ে আসলাম। আর এখন এই শাড়িটা পরবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, পরিনি কখনো। আরে ইউটিউব তো আছে, ইউটিউব দেখে শিখে নেবে। আচ্ছা। মিশমি গোসল সেরে পেটিকোট আর ব্লাউজের উপর ওড়না পেঁচিয়ে বের হয়। নোয়াজ তখন বেলকুনিতে বসে কফি খাচ্ছিল। মিশমি ইউটিউব দেখে শাড়ি পরার অনেকগুলো ভিডিও দেখলো। যখন নিচে ট্রাই করতে যাবে তখন উপরে আশেপাশে ভালো করে তাকালো। তারপর নোয়াজকে উদ্দেশ্য করে বলল, শুনছেন? নোয়াজ ভেতরে এসে বলে, কি? আপনি কোনো ক্যামেরা লাগাননি তো আবার? নোয়াজ শব্দ করে হেসে দেয়। না, আমি এতটাও খারাপ না। আপনি ভালোও নন। একটা মেয়ের বিপদকে যে দুর্বলতা করে সে আর যাই হোক ভালো লোক হতে পারে না। সেটাও ঠিক। আপনাকে রিজেক্ট করার প্রতিশোধ নিচ্ছেন, তাই না? এটা কোনো প্রতিশোধের পর্যায়ে পড়ে না। সময় হলে আসল রিভেঞ্জ দেখতে পারবে। মানে? কিছু না, তুমি শাড়ি পরো, আমি কফি বানিয়ে আনি। মিশমিও আর কথা বাড়ল না, শাড়ি পরে ব্যস্ত হয়ে পড়ল। অনেকবার ট্রাই করার পর মোটামুটি পড়তে পেরেছে, তবে কুচিগুলো একদম হয়নি বললেই চলে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল তখন নোয়াজ দুমকে কফি আনে। একটা মগ মিশমির দিকে এগিয়ে দিয়ে বলে, পড়তে পেরেছ? না, তবে মোটামুটি একটা আয়ত্তে এসেছে। আস্তে আস্তে শিখে যাবে। এখন কফি খাও, নাহলে পরে ঠান্ডা হয়ে যাবে। আমার কফি ভালো লাগে না। তাও খেতে হবে, ভালো লাগবে। মিশমি চুপচাপ কফি নিল। নোয়াজ মিশমিকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। মিশমির প্রচুর ঘুম পাচ্ছে। এই সময়ে ঘুম আসার কোনো মানে হয়? মিশমি তো এত তাড়াতাড়ি কখনোই ঘুম আসে না। একদিকে নোয়াজের অবাধ্য স্পর্শ আর অন্যদিকে ঘুম, কোনোটাকে ঠেকাতে পারছে না মিশমি। ঘুমজন্য কণ্ঠে মিশমি বলে, আমার না খুব ঘুম পেয়েছে, প্লিজ এখনকার মতো ছেড়ে দিন। ঘুম আসছে বললে তো চলবে না, আমাকে তো তোমার সময় দিতে হবে, আদর করতে হবে। এটাই তো আমাদের কমিটমেন্ট ছিল। তাছাড়া তুমি দিনেও আমায় সময় দিতে পারো না, রাতেই তোমাকে কাছে পাই, আর রাতে এসে ঘুমের বাহানা করছো। বিশ্বাস করুন, সত্যিই আমার অনেক ঘুম পাচ্ছে। কাল দিনে যেভাবে হোক আমি আপনাকে সময় দিব, তো প্লিজ এখন ছেড়ে দিন। কিভাবে বিশ্বাস করবো তোমায়? আপনি বলেন কি করলে বিশ্বাস করবেন? নোয়াজ উঠে গিয়ে একটা কাগজ এনে বলে, এখানে সিগনেচার করে দাও তাহলে। ঘুমের ঘরে মিশমি সিগনেচার করে দেয় আর তাকিয়ে থাকতে না পেরে ঘুমে তলিয়ে পড়ে। নোয়াজ রহস্যের হাসি দিয়ে বিড়বিড় করে বলে, তুমি নিজেও জানো না তুমি কি করে ফেললে। তোমার অজান্তে বিয়ের রেজিস্ট্রিতে সিগনেচার করে দিলে। যাক, কফিতে ঘুমের ওষুধটা কাজে লেগেছে। সকাল 8:40। পাখিদের কিচিমিচির শব্দে মিশমির ঘুম ভাঙে। আর মোরা ভাঙতে যাবে তখন দেখে মিশমি নড়তে পারছে না। ভালো করে তাকিয়ে দেখে নোয়াজ মিশমির বুকের উপর মাথা রেখে মিশমিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মিশমির খুব বিরক্ত লাগছিল। কোনো রকমে নোয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তখন খেয়াল হলো মিশমির গায়ে শাড়ি নেই, শাড়িটা ফুলরেই পড়ে আছে। মিশমি আফসোসের স্বরে বলে, হায় রে, মানুষ ঘুমের ঘোরেও সুযোগ নিতে ছাড়ে না। মিশমি উঠে এক সেট 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ারের পানি পড়তে গলায় পেটে জ্বলে ওঠে। পেটের দিকে তাকিয়ে দেখে নখের আঁচড়।
আয়নায় গলার দিকে তাকিয়ে দেখে বাইট। এগুলো নোয়াজের কাজ। মিশমি বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কবে মুক্তি পাবে এসব থেকে কে জানে। মিশমি রেডি হয়ে হাসপাতালে চলে যায়। বাবার কেবিনে গিয়ে দেখে ঘুমাচ্ছে। কিছুক্ষণ বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। তখন আলভির সাথে দেখা হয়। মিশমি মিষ্টি হেসে বলে, ভালো আছেন? মিশমির প্রশ্নের উত্তর না দিয়ে আলভি বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। এখানে নয়, ক্যান্টিনে বলবো। আপনার কোনো পেশেন্ট যদি আসে? আমার রুগী দেখার টাইম দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এত আগে এসেছি তোমার জন্য। আমার জন্য? চলো। ক্যান্টিনে দুজন চুপচাপ বসে আছে। আলবির মুখ দেখে বোঝার উপায় নেই তার মধ্যে ঠিক কি চলছে। মিশমি নিজেই বলে, আপনি হসপিটালেই জব করেন? জব করি বলতে শুধু রবি আর সোমবার রুগী দেখে যাই। ও, কোথায় থাকেন এখন? মিরপুরেই। তুমি আর ওখানে যাও না কেন? ছোট খালামণি শ্বশুর বাড়ি থেকে কথা শোনায় খালামণিকে, তাই যাই না আর। তোমাকে অনেকবার খুঁজেছিলাম, তোমার খালামণিকে জিজ্ঞাসা করার সাহস হয়নি কি না কিভাবে, তাই। খুঁজেছিলেন কেন? তোমাকে বাড়ির সবাই দেখতে চেয়েছিল। কেন? এমন দুষ্টু মেয়েকে কার না দেখতে ইচ্ছা করে। মিশমি হাসলো। আপনার বউ কেমন আছে? হয়তো ভালোই আছে। হয়তো বলছেন কেন? যে আমাকে ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছে তার খবর কি করে নিই বলো? ঠিক বুঝলাম না। নিপার কথা বলছি। নিপাকে? আমার খালাতো বোন, ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছিল। খুব ভালোবাসতো আমায়। ব্রেন ক্যান্সারে মারা গিয়েছে 2 বছর আগে। ও সরি। বাদ দাও সেসব কথা। কি করো তুমি এখন? কলেজে পড়ি। ও আচ্ছা, কাল তোমাকে কারা এইভাবে কথা শোনাচ্ছিল? আমার খালারা আর মামা এমনি কথা বলছিল আর কি। দেখে সেটা মনে হয়নি। কিন্তু তারা কোন খালা আর মামা? আমার সৎ মায়ের ভাই বোন। তোমার সৎ মা? আলভি স্তব্ধ হয়ে যায়। এমন কথা যারা শোনে তারা হয়তো ভেতরের হাহাকার উপলব্ধি করতে পারে, কিন্তু অপর মানুষটাকে ঠিক কি বলবে তা বুঝে উঠতে পারে না। বিষয়টা মিশমি বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টালো। সকালে নাস্তা করেছেন আপনি? হ্যাঁ, তুমি? মিশমির ফোন আসায় উত্তর না দিয়ে ব্যাগ থেকে ফোন বের করে মোহনা ফোন করেছে। হ্যালো আপু। হ্যাঁ মহু বল। মোনা অস্থির হয়ে বলে, তুই কোথায় রে আপু? আমি তো হসপিটালে। তোর গলায় এমন কেন শোনাচ্ছে? তুই তাড়াতাড়ি আয়। তুই কার কাছ থেকে টাকা নিয়েছিলি আব্বুর অপারেশনের জন্য? সে আমাদের বাসায় এসেছে। এটা নিয়ে খালা বাড়িতে হাঙ্গামা শুরু করে দিয়েছে। তোকে নিয়ে বাজে বাজে কথা বলছে এই ছেলেটার কাছে। মিশমি আর কিছু না শুনে কল কেটে দেয়। আলভিকে কিছু না বলে দৌড়ে বেরিয়ে যায়। কি হয়েছে জানার জন্য বারবার আলভি প্রশ্ন করছে। ততক্ষণে মিশমি বেরিয়ে গিয়েছে। পেছন পেছন আলভিও যায়। মিশমি বাড়িতে গিয়ে দেখে বড় খালা খুব চেঁচামেচি করছে। মিশমি পেছনে আলভি এসে দাঁড়ায়। মিশমিকে দেখে মোহনা যখন এগিয়ে আসে তখনই বড় খালা মিশমিকে দেখতে পান। তিনি চটপট এসে মোহনাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরায়। মিশমির কোনোই ধরে বলে, নাগর জুটাস বাইরে নাগর, তারা আবার বাড়িতে আসে? পেটে পেটে এত চলে তোর? মিশমিকে রেহনুমা বেগমের সামনে গিয়ে বলে, আগেই বলেছিলাম তোর জামাইরে বুঝা, কলেজে পড়া লাগবে না। তুই তো শুনলি না আমার কথা। আমি কি করব আপা? ওনার মাইয়া উনি কলেজে পড়াবে, এতে আমি কি বলতাম? এত নরম হয়েছিস বলেই তো এই মেয়ে এত আশকারা পেয়েছে। হুটাট এমন আচরণ দেখে আলভির মেজাজ খারাপ হয়ে যায়। আলভি এগিয়ে এসে বড় খালার থেকে মিশমিকে ছাড়ে। মিশমি এতক্ষণ দেখে নিজে আলভি ওর পিছু পিছু এসেছে। মিশমি অবাক হয়ে বলে, আপনি এখানে? আলভি সে কথার উত্তর না দিয়ে বড় খালাকে উদ্দেশ্য করে বলল, অদ্ভুত মহিলা তো আপনি। সেদিন হাসপাতালেও দেখলাম ওকে শাসাচ্ছেন, আর এখন কি সব যাতা বলছেন? বড় খালার মাথায় হাত দিয়ে বলেন, ওরে বাবা, ওরে বাবা, মানুষ একটা পায় না, আর এই মেয়ে 2টা নাগর নিয়ে ঘুরে। দেখেন আপনি কিন্তু। পুরো কথা বলার আগে মিশমি আলভিকে টেনে বাহিরে আনে। হাত জোর করে বলছি, এখান থেকে চলে যান প্লিজ। আরে ওরা যাতা বলছে তোমাকে, তুমি কিছু বলছো না কেন? আমি এইসব ব্যাপারে অভ্যস্ত। আপনি যান প্লিজ। আপনি থাকলে আরো বেশি ঝামেলা হবে। যান না প্লিজ প্লিজ। আলভি কিছু বলতে গিয়েও আর বলতে পারে না। মিশমির আকুত ভরা দৃষ্টি উপেক্ষা করতে না পেরে সেখান থেকে বাধ্য হয়ে চলে যায়, কিন্তু মনটা তখনও মিশমির কাছে।
একটা মাছার মেয়েকে কেউ এত অত্যাচার করতে পারে? ছোট খালা বাহিরে এসে মিশমির চুল ধরে টেনে ভেতরে নিয়ে যায়। মিশমির গাল টিপে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মিশমির ছোট খালার হাত টেনে সরিয়ে দেয়। গালাগালি করবে না, একদম বলে দিলাম। বড় খালা মিশমির গালে থাপ্পড় দিয়ে বলে, কি করবি তুই গালাগালি করলে? কি করবি বল? আরেকটা থাপ্পড় দিতে যখন যাবে, মোহনা এসে মিশমিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, প্লিজ আমার আপুকে মেরো না খালা। কেন ওকে মারছো? ওর তো কোনো দোষ নেই। তোমরা সবাই মিলে মারলে আমার আপু মরে যাবে। রেহু, তোর মেয়েকে এখান থেকে সরা বলছি, নয়তো ওকে কিন্তু দুঘা দিয়ে দিব। সৎ বোনের জন্য কিসের এত দরদ? হ্যাঁ, তোমাদের চোখে সৎ আপন হতে পারে, কিন্তু আমার চোখে না। তোমাদের মতো অমানুষ তো আমি নই। রেনুমা বেগম মেয়ের মুখ চেপে ধরেন। অনেক কষ্টে টেনে হিসড়ে মিশমির কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। মোহনার গালে সজোরে থাপ্পড় দিয়ে বলে, চুপ করে থাক, বড়দের মুখে মুখে কথা বলছিস কেন? ওকে মেরো না মা, তোমরা কেন এমন করছো একটু বলবে প্লিজ? তখন মামা বলে, আমি বলছি শোন, নোয়াজকে তার কাছ থেকে তুই টাকা নিয়েছিস? মিশমি এবার গভীর চত্বরে পড়ে যায়। নোয়াজের সাথে মিশমির যেন সম্পর্ক, সেটা কখনোই কাউকে বলার মতো না। কি করে বলবে এমন সম্পর্কের কথা? আর নোয়াজ কেনই বা এটা করলো? কেন বাড়িতে এসেছিল নোয়াজ? কিরে চুপ করে আছিস কেন? নুয়াজ কি বাড়িতে এসেছিল? শুধু আসেইনি, তোর কুকুরটিও বলে গেল। মিশমির বুক যেন ধক করে উঠল। তাহলে কি বাজে সম্পর্কের কথাটা নোয়াজ বাড়িতে সবাইকে বলে দিয়েছে? কতদিন ধরে সম্পর্ক? মিশমি আমতা আমতা করে বলে, কিসের সম্পর্কের কথা বলছো মামা? বড় খালা দাঁত কটমট করে বলে, এত ভালো করে জিজ্ঞেস করলেও প্রশ্নের উত্তর দিবে তোর মনে হয়? বড়াপা, আমাকে কথা বলতে দাও। কতদিন ধরে ওর সাথে তোর রিলেশন আছে মিশমি? মিশমি চুপ করে আছে। নোয়াজ কি বলছে জানিস? না। নোয়াজ তোকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। নুয়াজ বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল? হ্যাঁ, এখন আর কোনো প্রশ্ন করবি না, যা ফ্রেশ হয়ে নে। মিশমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হুট করে যেন সব স্বাভাবিক হয়ে গেল। পরিস্থিতি খুব স্বাভাবিক। বড় কোনো ঝড়ে পূর্বে মূলত এমনটাই হয়। মোহনাকে দিয়ে মিশমিকে ভেতরের রুমে পাঠাই। বড় খালা রেগে বললেন, এটা তুই কি করলি? মাথা গরম করে কিছু হবে নাকি? তুমি তো অযথাই ছেলেকে গালাগালি করলে। আরে টাকার বস্তা ওই ছেলে মিশমিকে বিয়ে করতে চায়, এটা তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ, টাকা হাতিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ। তোর কথা ঠিক আছে, কিন্তু মিশমি যেই মেয়ে, ও কখনোই আমাদের টাকা এনে দিবে না। সেটা এখনোই একবার ট্রাই করে দেখা যাক। কিভাবে? দেখতে থাকো। মিশমি আর মোহনা বিছানায় বসে আছে। মোহনা মিশমিকে জড়িয়ে ধরে আছে। বড় খালা, ছোট খালা আর মামা রুমে আসে। মামা শান্ত স্বরে মিশমিকে জিজ্ঞেস করে, তুই কি নোয়াজকে ভালোবাসিস? না। তাহলে ওর কাছে টাকা চাইলি কেন? কারণ ও ছাড়া আর কেউ ছিল না আমার সাহায্য করার। তুই জানতি যে তুই চাইলেও ও টাকা দিবে? মনে হয়েছিল। বেশ, তুই ওকে ফোন দিয়ে 10,000 টাকা চা। টাকা চাইবো কেন? আমার যতটুকু দরকার ছিল বাবার অপারেশনের জন্য নুয়াজ তা দিয়েছে। তখন বাবার জন্য চেয়েছিস, আর এখন আমাদের জন্য চাইবি। দেখ, টাকার খনি কিন্তু এখন তোর হাতে। এটাকে কিন্তু তুই চাইলে বিজনেস করতে পারিস। ছি মামা, এত টাকার লোভ তোমাদের? আমি কখনোই চাইবো না ওর কাছে টাকা, আর তোমাদের তো দিবই না আমি। বলেছিলাম না এই মেয়ের কথা শুনবে না। নুয়াজের সাথে ওর বিয়ে দিলে নিজে রাজরানী হয়ে থাকবে, আমাদের দিকে ফিরেও তাকাবে না। মিশমি দাঁড়িয়ে বলে, একদম ঠিক বলেছ। অন্তত তোমাদের মতো মানুষরূপী পশুদের হাত থেকে তো বাঁচবো। বাবা শুধু সুস্থ হোক, বাবাকেও নিয়ে যাব আমি, প্রয়োজনে অনেক দূরে চলে যাব। বড় খালা তাচ্ছিল্য করে বলে, সে ঘুরে বালি রে মিশমি, তুই যেখানে খুশি চলে যা। তার আগে টাকার লক্ষ্মীকে আমাদের হাতে তুলে দিতে হবে। মানে? তুই নুয়াজকে বলবি যে তুই ওকে বিয়ে করবি না, আর ওকে বুঝাবি আমার মেয়ে এনিকে যেন নুয়াজ বিয়ে করে। তোকে দিয়ে তো টাকা আনতে পারবো না, তাই নিজের মেয়ের সাথেই বিয়ে দিব। আর কত নিচে নামবে খালা? শেষমেশ নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চাচ্ছ? এত লোভ তোমাদের?
তোর কাছে জ্ঞান নিতে চাচ্ছি না আমি, যেটা বলেছি সেটা কর। নুয়াজ অ্যানিকে বিয়ে করবে না খালা। কেন করবে না? আমার মেয়ে কি কোনো অংশে কম? তুই নুয়াজকে ভালো মতো বুঝাবি। যা, রেডি হয়ে নুয়াজের কাছে যা, আমাদের হয়ে ওকে সরি বলিস, বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসিস। শোন, ভুলেও ওর সাথে পালিয়ে যাওয়ার কথা ভাবিস না, পরিণাম ভয়াবহ হবে বলে দিলাম। মিশমিটাই দাঁড়িয়ে আছে। কি করবে এখন? নোজ কখনোই অ্যানিকে বিয়ে করবে না। ওর বিয়ে করার জন্য কি বড়লোক মেয়ের অভাব আছে? আর যদি বিয়েও হয় তাহলে অ্যানিকে ঠকানো হবে। আমি তো জানি নোয়াজ কেমন নোংরা মনের মানুষ, তার চেয়েও তো নোংরা আমার পরিবারের মানুষগুলো। বীর্যের উপর দিয়ে আনমনা হয়ে হাঁটছে মিশমি। বাড়ি থেকে বের হওয়ার আগে দেখেছে বিভিন্ন রকম আয়োজন করতে। বের হওয়ার আগে তো আজ বড় খালার গালে চুমু খেয়েছে। ছোট খালা জোর করে খাইয়ে দিয়েছে। মামা হাতে 200 টাকা গুঁজে দিয়ে সাবধানে যেতে বলেছে। তবে সবার এত আদরের শেষে একটাই কথা ছিল, তা হলো মিশমি যেন বিয়েতে রাজি না হয় আর অ্যানির জন্য নোয়াজকে রাজি করে। তাদের বিশ্বাস মিশমি ঠিক রাজি করাতে পারবে, তবুও তাদের টাকা চাই। আচ্ছা, টাকার এত জোর? কাগজের তৈরি নোটগুলোর এত মূল্য যে মানুষকে পশু বানাতেও দুবার ভাবে না। নোয়াজ অনবরত ফোন করে যাচ্ছে, মিশমি ফোন ধরছে না। কি হবে ধরে? কি বলবে? নোয়াজ কি শুনবে মিশমির কথা? বিশাল নদীর পাড়ে বসে আছে মিশমি, দৃষ্টি পানির দিকে স্থির। বাবাকে দেখতে যায়নি, দেখলেই পিছু টানে পড়ে যাবে। আর কোনো মায়া নেই, কোনো পিছু টান রাখা যাবে না। এই নিষ্ঠুর মানুষের ভিড়ে মিশমির প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। এখনই জীবন বিসর্জন দিবে এই স্বচ্ছ পানির স্রোতে। একটা সময় লাশ ভেসে উঠবে। না, আর ভাবা যাচ্ছে না। তার আগে নোয়াজকে লম্বা একটা মেসেজ পাঠাই। সেন্ড বাটনে ক্লিক করতে নোয়াজ এসে মিশমিকে দাঁড় করিয়ে গালে থাপ্পড় বসিয়ে দেয়। মিশমি গালে হাত দিয়ে তাকিয়ে আছে। মিশমির বাহু ঝাঁকিয়ে ধরে বলে, ফোন ধরতে কষ্ট লাগে? সবসময় লোকেশন ট্র্যাক করে তারপর তোমার কাছে আসতে হবে। মিশমি তখনও গালে হাত দিয়ে ঠাই দাঁড়িয়ে আছে, চোখগুলো কেমন ছলছল করছে। নোয়াজের মেজাজ এবার চরমে উঠে যায়। থাপ্পড় কারেক্টটা খেতে ইচ্ছে করছে? চুপ করেছো কেন? এখানে কি হাওয়া খেতে আসছো? না, মরতে আসছি। কি মাথা ঠিক আছে তোমার? আছে। কেন মরতে চাও শুনে? কি করব বেঁচে থেকে? বেঁচে থাকলে একদিকে আপনার যন্ত্রণা সহ্য করতে হবে, আরেকদিকে পরিবারের অত্যাচার। আমি আর পারছি না এইসব সহ্য করতে। প্রতি রাতে আপনার বিছানার সঙ্গে আর হতে পারছি না আমি। নিজের প্রতি আমার নিজেরই ঘৃণা হয়। এত ঘৃণা? আর আমি যদি বলি আমি কিছু করিনি? আপনি বললেই হলো? আপনার স্পর্শের চিহ্ন এখনো আছে আমার শরীরে, আর আপনি এখন বলছেন কিছু করেননি? কসম করে বলছি মিশমি, আমি কিছুই করিনি। তোমার শরীরের ওই চিহ্ন আমি ইচ্ছে করে করেছি, যাতে তুমি ভাবো আমি তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে। তাছাড়া তোমার সাথে মাত্র 2 রাত কাটিয়েছি আমি। এই 2 রাতেই কি তুমি সজ্ঞানে ছিলে? তুমি হয়তো ভেবেছ আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি, কিন্তু না, আমি এটা করিনি। প্রথম রাতে তোমার ঘর পানিতে ঘুমের ওষুধ আমি মিশিয়েছিলাম, আর দ্বিতীয় রাতে কফির সাথে ঘুমের ওষুধ আমি মিশিয়েছিলাম। তাছাড়া ফিজিক্যাল কিছু হলে সামান্য হলেও তো মানুষ নিজে বোঝে। তুমি এমন কিছু ফিল করেছ বলো তো? মিশমি নিজের কান চোখ কোনোটাই বিশ্বাস করতে পারছে না। চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ ভাবছে এটা কি সত্যি নোয়াজ? কিছু বলো মিশমি। আপনি সত্যিই কিছু করেননি? না, সত্যি কিছু করিনি। তুমি যেমন ছিলে তেমনই আছো। চাইলে তুমি এখন মুক্ত হতে পারো, বাধা দিব না তোমায়। কিন্তু তার আগে এটা বলো আমায়, বাড়িতে কি হয়েছে? অনেক কিছু, অনেক। আপনি নাকি বাড়িতে আমায় বিয়ে করার কথা বলেছেন? হ্যাঁ, তোমার বাড়ির সবাই এটা নিয়ে অনেক ঝামেলা করেছে। বড় খালা চায় তার মেয়ে অ্যানির সাথে আপনার বিয়ে দিতে। আমাকে বাড়ি থেকে আপনার কাছেই পাঠিয়েছে। কেন? আমি যেন আপনাকে রাজি করাই অ্যানিকে বিয়ে করার জন্য। তাহলে তুমি আমায় রাজি না করিয়ে মরতে যাচ্ছিলে কেন? মানে? মানে কি আবার? তুমি তো আমায় ভালোবাসো না, তাই তোমার খালাতো বোনকে বিয়ে করে? কি বলো? আমি কি জানি? তুমি যদি চাও তাহলেই বিয়ে করব। আমার উপর ডিসিশন চাপিয়ে কেন দিচ্ছেন? কারণ বরাবরের মতো তুমি আমায় রিজেক্ট করছো, তাই। আপনি চাইলে বিয়ে করতে পারেন, তাহলে বড় খালা সবচেয়ে বেশি খুশি হবে। তুমি এত সহজ সরল কেন বলো তো? আমি কি করেছি? ওই নরকে তুমি থাকো কিভাবে? এত অত্যাচার তুমি সহ্য করো কিভাবে? আপনি আমার বড় খালাকে চেনেন না, তিনি খুবই ডেঞ্জারাস মহিলা। বাহ, ভালো বলেছ। সে নারী
তুমিও নারী। সে অন্যায় করলে তুমি প্রতিবাদ করতে পারবে না? ওদের সবার সাথে আমি একা কিভাবে পারবো? আগে প্রতিবাদ করার মনোবল দৃঢ় করতে হবে। তোমার সে মনোবল আছে? শোনো, তুমি যত নরম হবে তারা ততই বেশি সুযোগ পাবে। নিজেকে শক্ত করো আর ওদের প্রতিবাদ করো। আমি পারবো না। তোমাকে পারতে হবে মিশমি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আর তুমি কি চাও সে অপরাধ করতে? বাস্তবতার সম্মুখে লড়াই করার সাহস থাকতে হবে তোমার। মিশমি কিছু বলছে না, চুপ করে আছে। নওয়াজ একটা সিগারেট ধরে, সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, বাড়ি যাও এখন। নেক্সট টাইম আমি সাহসী মিশমিকে দেখতে চাই। মিশমি এবার মুখ খোলে। আপনি কি তাহলে আনিকে বিয়ে করবেন না? নওয়াজ হাসে। এতগুলো কথা বললাম এতক্ষণ, উত্তর পাওয়ার কথা তোমার। মিশমি বাড়িতে গিয়ে দেখে সবাই বসার ঘরে বসে আছে। মিশমিকে দেখে বড় খালা এগিয়ে আসে। নুয়াজ আসেনি? নওয়াজ গাড়ি পার্কিং করে ততক্ষণে এসে পড়েছে। নওয়াজকে দেখতে পেয়ে সবাই সাদরে ভেতরে আসতে দিল, বসতে দিল। বড় খালা ব্যস্ত ভঙ্গিতে বলল, যা যা, তোরা খাবার নিয়ে আয়। নওয়াজ হেসে বলে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই আন্টি। তিনি ইনিয়ে বেরিয়ে বলেন, আসলে কি বলবো বাবা, তখন মাথা ঠিক ছিল না, তাই যা নয় তাই বলে ফেলেছি। তুমি রাগ করে থেকো না। না না, আমি কিছু মনে করিনি। শুনে খুশি হলাম বাবা। আমার মেয়ে এনিকে তোমার পছন্দ হবে? খুব সুন্দরী আমার মেয়ে। আমি আপনার মেয়েকে পছন্দ করে কি করব? মিশমি তোমায় কিছু বলেনি? বলেছে, কিন্তু মিশমি বললেও যে আমি রাজি হব, এটা আপনি ভাবলেন কি করে? ছোট খালা তখন বলে, দেখছো আপা, মেয়ের কাজ। ওকে তুমি পাঠাইছো কি কাজ করতে, আর সে করছে কি, উল্টাপাল্টা বুঝিয়ে এনেছে। নওয়াজ বসা থেকে দাঁড়িয়ে যায়। ছোট